শুভ সন্ধ্যা। এর মধ্যেই তোমরা জেনে গেছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুল সার্ভিসে বিজ্ঞপ্তি হয়তো বেরোচ্ছে, তা পরীক্ষাও হবে। তা অনেকে প্রশ্ন করেছিলে, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা হচ্ছে, সাথে কিছু ক্লাস অবশ্যই থাকবে। আমাদের সি অ্যান্ড ডি গ্রুপে, সি গ্রুপে বলেছে মাধ্যমিক, তাই তো, যারা আমরা মাধ্যমিক পাস করেছি, এবং ডি গ্রুপ বলছে ক্লাস 8 যারা পাস করেছে। দুটোর জন্যই বয়স 18 থেকে 40, সুতরাং অনেকটাই রয়েছে। মাধ্যমিকে সি গ্রুপের জন্য আমাদের কি থাকছে? ম্যাথস থাকছে, ইংলিশ থাকছে, জিকে বা জেনারেল স্টাডি থাকছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। সবকটায় 15 করে, তাহলে 15 × 4 = 60। এখানে থাকছে কি ম্যাথস, থাকছে জিএস জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এখানেও প্রতিটা 15 করে, মানে টোটাল হচ্ছে 45 পরীক্ষা। এটা আমরা জানি। এবার কথা হচ্ছে পরীক্ষার্থী কত হবে। খুব প্রবাবলি 2016 সালে গ্রুপ সি যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে সম্ভবত প্রচুর সংখ্যা, প্রায় অনেকটাই সংখ্যা, ঠিক মনে পড়ছে না, তাও প্রায় 16-18 লাখের মতো হবে। এখানেও হয়তো তাই। সুতরাং কম্পিটিশনটা যে অত্যন্ত টাফ হবে, এটা অস্বীকারের উপায় নেই। কিন্তু সেই টাফ কম্পিটিশনে তোমাকে বেরিয়ে আসতে হবে, কারণ এরম সুযোগটি তুমি দ্বিতীয়বার পাবে না। নিঃসন্দেহে কম্পিটিশন টাফ হোক, প্রশ্ন অত্যন্ত টাফ হোক, কিন্তু সেই অনুযায়ী যদি তোমার প্রিপারেশনটা থাকে, তাহলে এই যে সুবর্ণ সুযোগ, এত বছর পরে পরীক্ষা হচ্ছে, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, তোমাকে যদি পেতে হয় তাহলে তোমাকে ঠিক সেই অনুপাতে তোমাকে খাটতে হবে। এটা হলো প্রথম কথা। খাটনির কোনো বিকল্প এখানে থাকতে পারে না। কিন্তু খাটনিটা হতে হবে কি করে? সম্পূর্ণ সিস্টেমেটিক, এক্সাম ওরিয়েন্টেড। আমরা এখানে অঙ্ক, ইংরেজি, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা কথা বলবো আমি। অনেকেই বলো যে কারেন্ট অ্যাফেয়ার্স, অনেকে বলে থাকেন 6 মাস, বিগত 6 মাস করলে হয়। কিন্তু দীর্ঘদিন পড়াবার অভিজ্ঞতাতে বলছি, প্রশ্ন কেমন হবে এরকম প্রেডিক্ট করা যায় না। প্রথম কথা হলো এটা। আমরা যে ধারণা দিই, ধারণা সবসময় ঠিক হবে কিন্তু তা না। এবার সামাজিক মাধ্যমে বিভিন্ন কিছু দেখা যায়, তার সত্যতা কতটা সেটা নিয়ে সন্দেহ থেকে যায়। পরিষ্কার কথা, তোমাকে চাকরি পেতে হবে, সুতরাং তুমি কোনো ফাঁদে পা দেবে না, এটা হলো প্রথম শর্ত। আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, যে কথাটা বলি আমি, যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিগত 6 মাস না, বিগত 1.5 থেকে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হয়। তাহলে বলা যায় কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি মোটামুটি প্রশ্ন করে আসতে পারছো। জেনারেল স্টাডিজ যেটা, সেখানেও আমাদের স্ট্যাটিক জিকে রয়েছে, সাবজেক্ট জিকে, সম্পূর্ণ ভালোভাবে দেখতে হবে। এবার অঙ্ক, ইংরেজি যদিও এখানে নেই, কিন্তু এখানে রয়েছে। ইংরেজিতে আমাদের গ্রামার এবং ভোক্যাবটা খুব ভালোভাবে দেখে দিতে হবে। এবং এখানে বলবো আপ টু ক্লাস 10 যা গ্রামার করেছো পুঙ্খানুপুঙ্খ দেখে যাবে। কিন্তু পরিতাপের বিষয় হলো এটা, স্কুল পর্যায়ে আমরা গ্রামারটা ভালোভাবে শিখি না, সেটা নয় পরের কথা। ম্যাথসও তাই, ক্লাস 6 to 10 খুব 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 ভালোভাবে দেখে যেতে হবে। এবং 6 to 10 যে তুমি ম্যাথস দেখে যাবে, মনে রাখবে এই ম্যাথসটা যে তুমি পশ্চিমবঙ্গের বই বা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের বই দেখে করছো তা না, তোমাকে অল ইন্ডিয়া সিলেবাসের থেকে দেখে যেতে হবে। মাধ্যমিকের ধাঁচে প্রশ্ন হলেও সেটা কিন্তু আমাদের সিবিএসসি, আইসিএসসি এই বইগুলো দেখে যাওয়া বাঞ্ছনীয়। আমি মনে করি যেখানে পরীক্ষাটা হচ্ছে চাকরির পরীক্ষা, কেননা এখানে তো কাট অফ মার্ক বলতে এরম কিছু নেই যে 30 পেলে, 60 পেলে, 75 পেলে, এরকম কিছু নেই। তোমাকে যতটা পারা যায় ততটা উপরে থাকতে হবে, এবং ততটা উপরে থাকার জন্য প্রিপারেশনটাও তোমার টপ লেভেলের হওয়া প্রয়োজন। এটা হলো কথা। এবার দেখো, অনেকে বলেছিলেন যে স্যার জিএস কি ধরনের প্রশ্ন হবে। আমি বারবার বলছি,
আমরা যে ধারণাটা দিই সেটা 100% যে তা কিন্তু নয় সব সময়। আর জেনারেল স্টাডিজ পেপারটা এতটাই টাফ হয়, সেটা সিভিল সার্ভিসেই হোক, গ্রুপ ডিতেই হোক, সব থেকে টাফ হয় এই পেপারটায়। কিন্তু এই পেপারটাকেও যদি তুমি আয়ত্ত করতে চাও তাহলে তোমাকে ডেপথ নিয়ে পড়তে হবে। আমি সবসময় যে কোর্সই করাই সেখানেই বলি ডেপথ নিয়ে পড়তে হবে, টেক্সট ওরিয়েন্টেড পড়তে হবে। জেনারেল স্টাডিজের কোনো অংশ ছেড়ে গেলে হবে না, কোনো অংশ ছেড়ে। অঙ্কে তবুও কিছুটা সাজেশন করে করা যায়, কিছু চ্যাপ্টার্স বাদ দিয়ে করা যায়, কিন্তু জেনারেল স্টাডিজ হলো এমন একটা পার্ট, এর তো হিসাব মতো কোনো আদি অন্ত নেই। এরমভাবে ধরে নেওয়া যায় অত্যন্ত ভাস্ট, অনেক কটা সাবজেক্ট এখানে ইনক্লুড হয়ে যায়। সুতরাং প্রিপারেশনটাও কিন্তু সেভাবে থাকতে হয়। যেমন ধরো আমাদের কিছু ধরি, যেমন আমরা অবশ্যই ধরি প্রেসিডেন্ট। এখন আর এরকম প্রশ্নটি হয় না যে প্রেসিডেন্টকে কে নিয়োগ করে। তাহলে ধরা যাক প্রেসিডেন্টের উপরে কোনো প্রশ্ন আসছে। এবার কথা হলো কি প্রশ্ন আছে, এরকম তো প্রশ্ন আসছে না যে প্রেসিডেন্টকে শপথ বাক্য কে পাঠ করায়। তা প্রশ্ন হতে পারে প্রেসিডেন্টের যে ইলেকশন হয়, এই ইলেকশনে কারা ভোট দেয়। তাহলে প্রেসিডেন্ট ইলেকশনে কারা ভোট দেয়, প্রশ্ন এটা হতে পারে। তাহলে আমাকে শিখতে হবে প্রেসিডেন্ট ইলেকশনে কারা ভোট দিচ্ছে। এই প্রেসিডেন্টের ইলেকশনে ভোট কারা দেবে, দেখো ভোট এমপিরা দেবে আর এমএলএরা দেবে। এখানেই শেষ নয়, এমপি এমএলএরা ভোট দিচ্ছে, ভালো কথা। মনে রাখবে যখন এমপি বলা হচ্ছে তখন এটা একটা লোকসভা একটা রাজ্যসভা, তাই তো? এই দুটোরই যারা সদস্য তাদেরকে আমরা বলি এমপি। এখানে এখন নেই, লোকসভাতে 2 জন ছিল এবং রাজ্যসভাতে 12 জন, মানে 12টা এমপি, এখানে 2টো এমপি। এরা হচ্ছে কি নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট। কথার অর্থ হচ্ছে লোকসভাতে 2 জন এবং রাজ্যসভাতে 12 জন। রাজ্যসভার সিট হচ্ছে আমার 250টা, তার মধ্যে 12টা পদ, এবং লোকসভাতে 2টো ছিল, এখন আর সেটা নেই। তাহলে এরা 12 2 14টা এমপি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। রাষ্ট্রপতি কর্তৃক যারা মনোনীত তারা ভোট দিতে পারে না। ক্লিয়ার? এমপি এমএলএ যা দিচ্ছে, এমএলএ পরে আসছে, এমপি বলতে লোকসভা এবং রাজ্যসভার এমপি, কিন্তু প্রেসিডেন্ট দ্বারা নির্বাচিত হয়তো মনোনীত, নমিনেটেড বাই প্রেসিডেন্ট, তারা ভোট দিতে পারে না। এবার এমএলএ আসি, এমএলএরা ভোট দেবে, কিন্তু মনে রাখবে ইউনিয়ন টেরিটরিজ, কেন্দ্র শাসিত অঞ্চল যারা সদস্য তারা ভোট দিতে পারে না। এখানেই প্রশ্ন করে কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে একমাত্র দিল্লি অ্যান্ড পুডুচেরি বা পন্ডিচেরি, এই দুটো অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল, এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের এমএলএ যারা, তারা ভোট দেয় রাষ্ট্রপতি নির্বাচনে। ক্লিয়ার? আমরা কিন্তু ভোট দিচ্ছি না। এবং এই যে রাষ্ট্রপতির ইলেকশন, এটা কন্ডাক্ট করে কে? এটা কন্ডাক্ট করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্রশ্ন এরকম হতে পারে, এবার প্রশ্ন হতে পারে রাষ্ট্রপতি কে যখন শপথ বাক্য পাঠ করানো হবে, কে করাবে? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার প্রধান বিচারপতি যদি অবর্তমান থাকে, হয়তো অফিসিয়াল কাজে বাইরে আছেন বা অন্য কারণে উনি তখন প্রধান বিচারপতি নেই, তাহলে কি রাষ্ট্রপতির যেটা শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যাবে না? পিছিয়ে যাবে না। তখন ওই যে প্রধান বিচারপতি সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সমমানের কোন জাস্টিস, অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারপতি, এনাকে শপথ বাক্য পাঠ করাবে। ক্লিয়ার? এটা পড়তে গিয়ে তোমাকে পড়তে হবে ভাইস প্রেসিডেন্ট। জেনে রাখতে আমি বারবার বলছি, দেখো ভাইস প্রেসিডেন্ট, আমি বারবার বলছি
তোমার ওর নাম কি বলে জেনারেল স্টাডিজ পেপারটা এতটাই ভাস্ট যে তোমাকে সম্পূর্ণটা পড়তে হবে, খাবলা খাবলা পড়লে হবে না। যেটা পড়বে সেটাকে পুরোপুরি আদি অন্ত সব শেষ করবে, এমসিকিউতে যাবে না। এবার যদি ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কারা, ওই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় কন্ডাক্ট করবে, কিন্তু প্রশ্ন কারা দেবে? মনে রাখবে এখানে যারা এমএলএ আছে তারা দেবে না, ইউনিয়ন টেরিটরিজ তো আসছেই না, ক্লিয়ার? এখানে কারা দেবে? এমপিরা দেবে। কোথাকার? লোকসভা অ্যান্ড রাজ্যসভার। যেহেতু উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট মানে ভাইস প্রেসিডেন্টের কোনো নমিনেটেড মেম্বার লোকসভা রাজ্যসভায় সবাই থাকে না, তাই এখানে কোনো এমপি ভোট থেকে বিরত থাকে না, প্রত্যেকটা এমপি ভোট দিতে পারে। এটা হলো ব্যাপার। এই ইলেকশনে কন্ডাক্ট করছে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করা থেকে একটা কথা মনে পড়লো, যখন ইলেকশন কমিশন শুরু হয় 1950-তে, তখন মনে রাখবে ওয়ান হেডেড ইলেকশন কমিশন ছিল। তারপরে একজন ইলেকশন কমিশনার ছিলেন, উনি চিফ ইলেকশন কমিশনার। কিন্তু আজকে যদি ভাবা হয় তাহলে 3 জন রয়েছে, একজন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অ্যান্ড আদার 2 ডেপুটি কমিশনার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। মনে রাখতে হবে। তাহলে জিকেটা অনেকটা এইভাবে করতে হবে। এবার ধরো একটা খুব ভালো প্রশ্ন, জিকেরই খুব ভালো প্রশ্ন আসে। প্রশ্নটা এইভাবে আসবে। তো প্রশ্নটা দেখো, প্রশ্নটা বলছে গঙ্গা, সিন্ধু অ্যান্ড ব্রহ্মপুত্র, এটা 3টে নদী। এই 3টে নদী আমরা দেখছি কোত্থেকে? হিমালয় থেকে সৃষ্টি হয়েছে। মনে রাখতে হবে গঙ্গা এবং ব্রহ্মপুত্র হিমালয় থেকে সৃষ্টি হলো। অবশ্য আরেকটা ভিডিও যেটা করা আছে সেখানে ডিটেলসে বলা হয়েছে গতিপথ সহ, পরবর্তীকালে আরেকটা ভিডিও তৈরি করা হবে। কিন্তু আমি তোমাকে আজকে বোঝাচ্ছি যে ডি এবং সি গ্রুপে কি ধরনের প্রশ্ন হতে পারে। বলছি যে জিকে বা জেনারেল স্টাডিজ বিস্তারিত পড়তে হবে, কোনো কিছু স্কিপ করা নিয়ে চলবে না। তাহলে এই দুটোই বঙ্গোপসাগরের বা বে অফ বেঙ্গল, এটা বে অফ বেঙ্গল পতিত হয়েছে, আর সিন্ধু নদী অ্যারাবিয়ান সিতে পতিত হয়েছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই যে 3টে নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এর মধ্যে দীর্ঘতম বা লংগেস্ট রিভার কোনটা? এখানে প্রশ্নটা ঘুরে যায়। লংগেস্ট রিভার যদি বলি, যখন আমরা ইন্ডিয়ার কনসেপ্টে বুঝছি, ভালো বুঝবে, যখন আমরা ইন্ডিয়ার কনসেপ্টে বুঝছি তখন গঙ্গাটা হচ্ছে লংগেস্ট, সিন্ধু হচ্ছে শর্টেস্ট, আর ব্রহ্মপুত্র হচ্ছে সেকেন্ড পজিশন। এটা লেন্থ। কিন্তু এই লেন্থ যখন বলবো যে উৎপত্তি স্থল থেকে সমুদ্রের পতন পর্যন্ত, তখন গঙ্গা মনে রাখবে শর্টেস্ট রিভার, এবং সিন্ধ হচ্ছে লংগেস্ট, এটা সেকেন্ড পজিশনে রয়েছে। তার মানে ভালোভাবে বুঝতে গেলে ভারতে প্রবাহিত সব থেকে দীর্ঘতম নদী গঙ্গা, ভারত দিয়ে প্রবাহিত, কিন্তু সিন্ধু নদী ভারতের বেশি অংশ দিয়ে যায়নি, সব থেকে কম অংশ দিয়ে গেছে, তাই এটা ভারতের পরিপ্রেক্ষিতে দীর্ঘতম নয়, সব থেকে ছোট দীর্ঘের নদী। ব্রহ্মপুত্র আবার মনে রাখবে, ব্রহ্মপুত্র হচ্ছে লার্জেস্ট রিভার, মানে যাকে বলে বৃহত্তম। তাহলে দীর্ঘতম এবং বৃহত্তম দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। দীর্ঘতম বলছে লেন্থ ওয়াইজ, কিন্তু বৃহত্তম বলতে ভলিউম বলতে কতটা জল ধারণ করে। তাহলে লেন্থ সেকেন্ড
কিন্তু মনে রাখবে জল ধারণ যদি ক্ষমতা বলা হয় তাহলে জল ধারণ ক্ষমতায় ফার্স্ট রয়েছে ব্রহ্মপুত্র নদী। সেখানে গঙ্গা সিন্ধু নয়, গঙ্গা সিন্ধু নদী নয়, বৃহত্তম মানে জল ধারণের ক্যাপাসিটি যদি ধরা হয় তাহলে এখানে সব থেকে বড় যে রিভার রয়েছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। তাহলে এতটা ডেপথ করে পড়তে হবে। একটা প্রশ্ন আসে, প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন। তা প্রশ্নটা এরকম, হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? তুমি সুন্দরভাবে বলবে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। কিন্তু কথাটা সেখানে শেষ নয়। মাউন্ট এভারেস্ট সব থেকে উচ্চতম, মাউন্ট এভারেস্ট। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই যে মাউন্ট এভারেস্ট কোন দেশে রয়েছে? মাউন্ট এভারেস্টের অবস্থান কোন দেশে? মনে রাখতে হবে মাউন্ট এভারেস্টের অবস্থান হচ্ছে কোথায়? নেপালে। ক্লিয়ার আছে? মানে নেপালে এর অবস্থান, এটা মনে রাখতে হবে। তাহলে যে প্রশ্নটা বলা হলো যে নেপাল দেশে এটা, তা নেপাল দেশে এটাকে মাউন্ট এভারেস্ট এই নামে ডাকা হয় না, সেখানে একটা লোকাল ভাষাতে ডাকা হয়, সেটা হচ্ছে সাগরমাথা। সাগরমাথা, এটা মনে রাখতে হবে। এবার বলা হয় গডউইন আস্তিন। গডউইন আস্তিন মানে যেটাকে আমরা জানি কেটু বলে। কেটু হচ্ছে কি দ্বিতীয় উচ্চতম। এবার বলা যদি কেটুটা কোথায়, এইটা একটা কনফ্লিক্টেড প্রশ্ন, কনফ্লিক্টেড প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি আমরা বলি ভারতে, অসুবিধা নেই, কিন্তু এর অ্যাকচুয়াল যদি অবস্থান ধরা হয় তাহলে কিন্তু হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের পক্ষে। এবার প্রশ্ন হচ্ছে ভারতে, তাহলে ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? এটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের রেসপেক্টে বা ভারতের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এরকম টাইপের প্রশ্ন আসছে। মোট কথা হলো তোমাকে ডিটেলসে ইন ডিটেলস পড়তে হবে। একটা প্রশ্ন যেমন আসে যে ভারতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা আইএনসি আমাদের বলা হয় কত সালে স্থাপিত হয়েছিল? তুমি বলবে স্যার 1885। সুন্দর। কোথায়? প্রথম যে অধিবেশন বসেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সরি ভুল বলছি, উমেশচন্দ্র ব্যানার্জি। কোথায়? বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে। এবং ডেটটা কত ছিল? ডেটটা হচ্ছে 26 and 27 ডিসেম্বর 1885। এখন আর এই প্রশ্নটা দিচ্ছে না, প্রশ্নের মধ্যে কিছু ভেরিয়েন্স আসছে। এই যে প্রথম যে অধিবেশন বসেছিল কতজন আমন্ত্রিত সদস্য ছিল? 72। মেনলি যারা জমিদার গোষ্ঠী ছিল তারাই এখানে যুক্ত হয়েছিল বা যোগ দিয়েছিল, এবং এখানে 72 জন এসে যোগ দিয়েছিলেন মিটিংয়ে। কিন্তু মনে রেখো যে এইটা বোম্বেতে হয়েছিল, তাই তো? কিন্তু বোম্বেতে হওয়ার কথা ছিল না, একদম 11th আওয়ারে শেষ মুহূর্তে এটাকে বোম্বেতে আনা হয়। তাহলে কোথায় ছিল? পুনেতে। এটা পুনেতে ছিল। কিন্তু ব্যাপারটা হয়েছে পুনেতে তখন এমার্জেন্সি মানে প্লেগ রোগ দেখা গিয়েছিল, তাই খুব তাড়াতাড়ি হুড়োতাড়া করে এটাকে পোস্টপোন না করে কি করা হলো, পুনে থেকে এটাকে নিয়ে এসে চলে আসলো বোম্বে। প্রশ্ন এইখানে, প্রশ্ন এইখানে কঠিন না, কিন্তু ইনফরমেশন তোমাকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে, খুব ভালোভাবে। খাটনি, দেখো খাটনি করতে হবে, খাটনি যদি না করো তাহলে পাবে না। আর বারবার বলছি দেখো যে কোনো চাকরির পরীক্ষা মারাত্মক চ্যালেঞ্জিং, এবং যে কোনো চাকরির পরীক্ষা যদি সত্যি সত্যি যেগুলো চাকরির পরীক্ষা যদি তুমি খাটছো টাফ, মারাত্মক টাফ হবে, এটা ভেবে নাও। মারাত্মক টাফ হবে। এইভাবে যদি তুমি নিজেকে প্রস্তুত করতে পারো তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে তুমি অন্তত নিজে মারাত্মক কমফোর্ট পজিশনে থাকবে, এবং কমফোর্ট পজিশনে যদি থাকো তাহলে অবশ্যই পরীক্ষাটা ভালো হবে। তাই আগে থেকে এটা ভেবে নেওয়া ভালো যে পরীক্ষা মারাত্মক টাফ হচ্ছে, এবং সেই টাফ পরীক্ষা ফেস করার জন্য তুমি নিজের প্রিপারেশনটা এমন রাখবে
যাতে যে কোনো পরিস্থিতিতে তুমি সিলেকশন ছিনিয়ে আনতে পারো। মানসিকতা এইভাবে গড়ে তোলো, মানসিকতা এইভাবে গড়ে তোলো। আর বারবার বলছি, দেখো মোটিভেশনে কিছু হয় না, বারবার যে কথা হচ্ছে মোটিভেশনে কিছু হয় না। মোটিভেশন আজকে ব্যাপক মোটিভেশন হলো, দুদিন পরে নেই। কিন্তু কিন্তু নিয়মিত যেটা পাঞ্চুয়ালিটি বলে সেটা রাখলে হবে। আমার এখানে যারা পড়তে আসে অনেকেই রয়েছে প্রথম 3 দিন হেভি পড়ালেখা দিচ্ছে, ধীরে ধীরে গ্রাফ নিচে হয়ে যাচ্ছে। ওই যে গ্রাফ নিচে হয়ে আসছে, ওরা অ্যাকচুয়ালি মোটিভেট কিছু একটা করে নেব, কিছু একটা করে নেব, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাগে কিছু একটা করবে এর জন্য। এবার আর একটা কথা বলবো, দেখো আমরা মেনলি ইন্টারভিউ পড়ি কাদের, যারা টপে রয়েছে, সেটা ইউপিএসসি হোক বা যে কোনো কিছু। দেখো আমি বলছি না তাদের ইন্টারভিউ পড়বে না, তাদের ইন্টারভিউ পড়বে, কিন্তু একটা জিনিস দেখো, তাদের ইন্টারভিউ যখন পড়ছো, তাদের যে মাইন্ডসেট, তাদের যে খাটনি, মানে তাদের সাথে তুমি নিজেকে সমান করে নিচ্ছ, সেটা কিন্তু সম্ভব নয়। তোমার স্ট্র্যাটেজি তোমাকে ঠিক করতে হবে, তোমার স্যারও তো হেল্প করে। প্রত্যেকের সাকসেস স্ট্র্যাটেজি এক হয় না, যে টপ হয়েছে তার একটা সাকসেস স্ট্র্যাটেজি আলাদা, যে হয়তো মোটামুটি ধরো 600টা সিট ছিল, যে 1 2 3 4 যারা, তাদের যেটা স্ট্র্যাটেজি 400 পেয়ে, যারা 400 নম্বর র্যাঙ্ক করেছে তাদের স্ট্র্যাটেজি ছিল না, যারা একদম শেষের স্ট্যান্ড তাদের স্ট্র্যাটেজি এক না, যারা ফেল করেছে তাদের স্ট্র্যাটেজি এক না। আমি একটা কথা বারবার বলি, যেমন কিছুদিন আগে কথা হচ্ছিল যে গঙ্গা পরিষ্কার নিয়ে। আমি বলি দেখো, গঙ্গা পরিষ্কার, পরিবেশ দূষণ রোধ, এগুলো ঠিক কথা না। তা আমাকে জিজ্ঞেস করলো কেন স্যার? কারণ একটাই, আমি যদি গঙ্গাতে নোংরা নাই ফেলি, তাহলে গঙ্গা পরিষ্কারের কোনো কারণ আসে না, গঙ্গা পরিষ্কার থাকবে। আমি পরিবেশ দূষণ যদি না করি, তাহলে পরিবেশকে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। ঠিক তেমনই তুমি যেহেতু চাকরির পরীক্ষাতে যাচ্ছ, মনে রাখবে, তুমি খুঁজে বের করবার চেষ্টা করো তোমার উইক পয়েন্ট কোনগুলো রয়েছে। এক, এবার এমন কিছু তোমার দাদা দিদি যেই থাকুক তাদেরকে খোঁজো, যারা একাধিকবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছে। এবার তাদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করো তারা ব্যর্থ কেন হচ্ছে। তাহলে তোমার উইক পয়েন্ট, উইক এরিয়াস এবং যারা বারংবার ব্যর্থ হচ্ছে তাদের ব্যর্থতার কারণ, এই দুটোকে তুমি ভালোভাবে বোঝো, বুঝে এই দুটোকে তুমি তোমার মধ্যে আসতে দিও না। তাহলে তোমার উইক পয়েন্টটা প্রথমে খোঁজো, তারপরে উইক পয়েন্টটাকে তুমি কি করে রেজিস্ট করা যাতে উইক আর না থাকে, এবং যারা ব্যর্থ বারবার কেন ব্যর্থ হচ্ছে এই কারণটা যদি বুঝে যাও, সেই কারণটা তুমি তোমার মধ্যে আনতে দেবে না, বাস সাফল্য আসবে। সুতরাং যারা সফল হয়ে তাদের পিছনে দৌড়ে লাভ নেই, ভালোভাবে শুনবে। অনেকে এভাবে মিসগাইড হয়, অনেকে মিসগাইড হয়। এই জন্য আরো একটা কথা, বারবার বিজ্ঞাপন, এখন তো সোশ্যাল মিডিয়া, বড় বড় লেকচার্স, বড় বড় বোর্ড, বড় বড় অনেক কিছু, বড় বড় ডেকোরেশন, তোমাকে বিজ্ঞাপনে যা দেখানো হচ্ছে ঠিক আছে দেখলে, কিন্তু যেটা তোমাকে দেখানো হয়নি সেটা ফাইন্ড করো, সেটা খোঁজো। তোমাকে যেটা দেখানো হয়নি, তোমার সামনে যেটা রাখা হয়নি, সেই জিনিসটা যদি তুমি খুঁজে বের করতে পারো, তাহলে মনে রাখবে তোমার সাফল্য কোনো সময় আটকাতে পারে না। সেটা তোমার ডি গ্রুপ, সি গ্রুপ অথবা ইউপিএসসি পরীক্ষা হোক। সুতরাং মোটিভেশন নয়, তুমি এমনভাবে নিজেকে তৈরি করো যাতে যে কোনো চ্যালেঞ্জ তুমি ফেস করতে পারবে, আর তোমাকে করতেও হবে। এই যে সি ডি গ্রুপের যে বেরোচ্ছে, বা অনেক অনেক চাকরি থাকে, এটা কথা, এই সি ডি গ্রুপের মতো এত হিউজ ভ্যাকেন্সি থাকছে না। সুতরাং তুমি খাটবে, এবং খাটবে এমনভাবে। আবার যেটা বলছি, আমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত রয়েছে, অনেকেই তোমরা রয়েছে যারা 32 33 34 35 বছর হয়ে গেছে, হয়তো ভাবছো চাকরি আর হবে না। তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটা গোল্ডেন চান্স, অ্যান্ড ডোন্ট মিস ইট। ইভেন আমি সেই সকল কলেজের ছেলে মেয়েকে বলবো, যারা কলেজে পড়ছো, যাদের 18 বছর পূর্ণ হয়ে গেছে, তারাও ফর্ম ফিল আপ করবে, তারাও জান প্রাণ লড়িয়ে দেবে এই পরীক্ষার জন্য। 18 থেকে 40 বছর সকলের জন্যই এই পরীক্ষাটা মারাত্মক সুবর্ণ সুযোগ, দ্বিতীয়বারটি পাবে না। সুতরাং খাটো,
তোমার হাতে যদি মনে রাখো, আমি অনেস্টলি বলছি, তোমার হাতে যদি 45 ডেজও থাকে এবং তুমি যদি রোজ নিজেকে 8 থেকে 10 ঘন্টা সময় দিতে পারো সিস্টেমেটিক্যাল স্টাডি, টোটালি সিস্টেমেটিক, টোটালি সায়েন্টিফিক, টোটালি এক্সাম ওরিয়েন্টেড স্টাডি যদি তুমি 10 থেকে 12 ঘন্টা করতে পারো আগামী 45 দিন, তাহলে তুমি পরীক্ষাটা ক্র্যাক করছো, এই বিশ্বাস নিজের মধ্যে রাখো। আজকে আমি এইটুকুনি করালাম, রোজ ক্লাস করাবো, অবশ্যই আপলোড হবে রোজ, আর কোনো এডিটিং থাকে না, তুমি ভালোভাবে জানো। তোমরা খাটো, সুযোগটা কাজে লাগাও, এই সুযোগ চলে গেলে দ্বিতীয়বার পাবে না। যারা কলেজ স্টুডেন্ট, ইভেন যাদের 32, 33, 34, 35, 36, 37 হয়ে গেছে, বা মনে হচ্ছে এটাই লাস্ট অ্যাটেম্প, এরপরে অ্যাটেম্প পাবে না, তারাও খাটো, ব্যাপক খাটো, সাফল্য দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগবে।